সারা বছর জুড়ে কক্সবাজার নানা কারণে আলোচিত ছিল। অর্থাৎ ২০২৫ সালের যে জার্নিটা, সেই জার্নিতে আমরা যেটি দেখেছি, সড়ক দুর্ঘটনা, হত্যাকাণ্ড, অজ্ঞাত মরদেহ উদ্ধার এবং নানা কারণে, বিশেষ করে সমুদ্রে ডুবে মানুষের মৃত্যুর কারণে কক্সবাজার সারা দেশ জুড়ে আলোচিত ছিল। আমরা সেই রকম আলোচিত কয়েকটি ঘটনা নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সাথে আছেন স্টুডিওতে আমাদের চিফ রিপোর্টার জনাব সরোয়ার সাকিব, এবং আমাদের সাথে আছেন মফস্বল সম্পাদক সাজন বড় সাজু। আমরা শুরুতে মোটা দাগে সড়ক দুর্ঘটনায় যে কয়েকটি আলোচিত ঘটনা ঘটেছে, সড়ক দুর্ঘটনা, সেই ঘটনাগুলো নিয়ে একটুখানি আলোচনা করতে চাই। তারপর আমরা যাব সেই ঘটনাগুলোর বর্তমান কী অবস্থা। আমরা শুরুতেই যেটি দেখি যে নভেম্বর মাসের, অর্থাৎ গত মাসের নভেম্বরের ৫ তারিখ চকরিয়ার ফাঁসিয়াকালী এলাকায় একটি বাস এবং মাইক্রোবাসের মুখোমুখি ধাক্কায় একই সঙ্গে একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছিল, এবং পরবর্তীতে যখন হসপিটালে নিয়ে যায় সেখানে আরও একজনের মৃত্যু হয়েছিল, অর্থাৎ ৬ জনের মৃত্যু হয়েছিল। এই ঘটনাটি সারা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করে, এবং একই সাথে আমরা যেটি দেখতে পাই, ট্রেন এবং অটোরিকশার যে সংঘর্ষ হয়েছিল ২ আগস্ট, সেই ঘটনায় একসাথে ৪ জনের মৃত্যু, একই পরিবারের ৪ জন সহ টোটাল ৫ জনের মৃত্যু হয়েছিল, এবং তাদের দেহগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল। অনেক দূরে দূরে তাদের মরদেহের যে খণ্ডিত অংশগুলো সেগুলো পাওয়া গিয়েছিল। এবং একই সাথে আরও একটি সবচেয়ে বেশি মর্মান্তিক ঘটনা সেটি হচ্ছে জোয়ারিয়া নালা রশিদনগর এলাকায়। সেখানে কাভার্ড ভ্যানের সংঘর্ষে, বাস এবং কাভার্ড ভ্যানের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছিল, যার মধ্যে বাবা এবং ছেলেও ছিল। এবং একই সাথে আমরা যদি এই আগে শুরুতে একটু সড়ক দুর্ঘটনা নিয়ে আলোচনা করতে চাই, আমি যদি একটু শুরুতে সাকিবের কাছে যেতে চাই, যে সাকিব, এই আমরা ২০২৫ সালে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনাগুলো আমরা দেখতে পেয়েছি। এই ঘটনার প্রেক্ষিতে মহাসড়কে আমরা আন্দোলনও দেখতে পেয়েছিলাম। সর্বশেষ কিছুদিন আগে সেখানে ৬ লেনের দাবিতে সড়ক ব্লক করা হয়েছিল, এবং সেটি চট্টগ্রামের কয়েকটি অংশে এবং বিশেষ করে কক্সবাজারের চকরিয়া অংশে কয়েকটি জায়গায় একই দিনে ব্লক করা হয়েছিল, যে কারণে দীর্ঘ সময় ধরে গাড়ি চলাচল বন্ধ ছিল। শেষ পর্যন্ত আসলে এই প্রকল্পটি কতটুকু এগিয়েছে, এই ৬ লেনের প্রকল্প, মানে ৬ লেনের দাবি আসলে লোকজন কেন তুলছে? চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ৬ লেনের দাবি কক্সবাজারবাসী অনেক দিন ধরেই তারা দাবি জানিয়ে আসছিল। এছাড়া গত ৩ সপ্তাহ আগে একটি বিশাল আন্দোলন হয়েছিল সড়ক অবরোধ করে। এরপরও এখনো কোনো ধরনের ফলাফল পাওয়া যায়নি। বিশেষ করে আপনি যদি দেখেন ২০২৫ সালে যে সড়ক দুর্ঘটনাগুলো ঘটেছিল, রিমঝিমের কথা, যিনি চট্টগ্রাম যাচ্ছিল কয়েকদিন পর বিয়ে লাল বেনারসি শাড়ি কিনতে, ও সময় সে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। এছাড়া চকরিয়ার ফাঁসিয়াখালীতে একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন, এবং একই সাথে রেলের কথা যদি বলেন আপনি, রেললাইন চালু হওয়ার পর থেকে কক্সবাজারের রেললাইন চালু হওয়ার পর থেকে অনেক রেল দুর্ঘটনা হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত যে রেললাইনে কাটা পড়ে একই পরিবারের ৫ জনের শরীর একদম ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এইসব যে দুর্ঘটনাগুলো, সেই দুর্ঘটনা রোধে বিশেষ করে এই যে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে, সেটি এখনো পর্যন্ত ২০২৫ সালে সবচেয়ে বেশি ধারণা করা হচ্ছে এবং পরিসংখ্যান অনুযায়ী, এবং একই সাথে এই যে আ সড়ক দুর্ঘটনা বাড়ছে, প্রাণহানি বাড়ছে, তাতেও কিন্তু এখনো সরকারের কোনো টনক নড়েনি। কেননা আ মানুষ, কক্সবাজারবাসী দীর্ঘদিনের দাবির পরও, এত আন্দোলনের পরও কেন ৬ লেনের দাবি হচ্ছে না, সেটি এখন প্রশ্ন থেকে যায় আরকি। সাজন, আমরা দেখি যে ট্রেনে প্রায় সময় কাটা পড়ে, বিশেষ করে একজন নারী, সে তার ২ পা কাটা যাওয়ার পরে বর্তমানে খুব কষ্টে তার জীবনযাপন হচ্ছে, এবং বিশেষ করে তার চিকিৎসার জন্য অনেকটা অর্থ সংকটে পরিবার ভুগছে। রেলের যে দুর্ঘটনাগুলো ঘটে সেগুলো আসলে কেন ঘটে? প্রথমে যেটা জানিয়ে রাখা ভালো সেটা হচ্ছে আমরা দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু এই কক্সবাজারবাসী ট্রেন পেয়েছে, এবং এতদিনে আমরা বাস কিংবা অন্যান্য যে যান চলাচলগুলো আছে সেগুলো দিয়ে আমরা বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন প্রান্তে আমরা চলাচল করতাম। কিন্তু যখন ট্রেন এসেছে, আমার দিক থেকে যেটা মনে হয়, ট্রেন যখন আসে, ট্রেনের রাস্তা আলাদা, রুট আলাদা, সেক্ষেত্রে ট্রেন 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 কর্তৃপক্ষ কিংবা সরকারের পক্ষ থেকে এই কক্সবাজারবাসী, বিশেষ করে কক্সবাজারবাসী মানুষদের আগেভাগে এমন একটা সচেতন করা উচিত ছিল যে আসলে এই যে ট্রেন মানে চলাচলের কোন জায়গায়, সময়ে হ্যাঁ, ট্রেনে অবস্থান ট্রেন করা আসবে, যাবে বা আদৌ আসবে করা না, যাবে কিনা, বা এই যে এই প্রসিডিউর বিষয়গুলো, কিভাবে হ্যাঁ, হ্যাঁ, মানতে হবে। এই বিষয়গুলো আসলে মানুষের মনে আগেভাগে দিয়ে দেওয়া উচিত ছিল। মানে এবং সচেতনতার জন্য কাজ সচেতনতা, করা উচিত ছিল। হ্যাঁ, অবশ্যই সচেতন হচ্ছে এখানে মেইন মুখ্য বিষয় আরকি।
আরেকটি বিষয় আমরা যেটি জানি যে ২০২৫ সালে সাগরে ডুবে ব্যাপক মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে যদি বলা যায় যে আনঅফিসিয়ালি যেটি আমরা বলছি যে বিভিন্নভাবে তথ্যপত্র যেটি পেয়েছি সেখানে ১৬ জনের কথা বলা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ঘটনা যেটি সেটি হচ্ছে অরিত্র হাসানের ঘটনা, যাকে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। যার মৃত্যুর পরে এমন কোনো মানুষ নেই হয়তো তার জন্য দোয়া করেনি, কান্না করেনি, তার জন্য অপেক্ষা করেনি। কিন্তু শেষ পর্যন্ত আসলে তাকে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। আদৌ খুঁজে পাবে কিনা সেটি আসলে বলা যাচ্ছে না। তবে তার বাবার যে বিশ্বাস, তার পরিবারের যে বিশ্বাস, মায়ের যে বিশ্বাস যে কোনো এক সময় অরিত্র হাসানের অন্তত কঙ্কালটি হলেও তারা খুঁজে পাবেন। সে অরিত্র হাসানের পরেও আমরা যেটি দেখেছি যে বিশেষ করে কলাতলি পয়েন্টের একটি মর্মান্তিক ঘটনা, সেখানে ছেলেকে বাঁচাতে গিয়ে ছেলে যখন মুমূর্ষু অবস্থায় ছিল তখন ছেলেকে বাঁচাতে গিয়ে বাবাও নিজে ডুবে গিয়েছিল এবং সেখানে বাবা ছেলের মৃত্যু হয়েছিল। এই ঘটনাগুলোর প্রেক্ষিতে সাগরে দিন দিন সাগরে যে গোসল করা সেটি অনেকটা অনিরাপদ হয়ে উঠেছিল এবং এরই প্রেক্ষিতে বিভিন্ন ধরনের আমরা সচেতনতামূলক কার্যক্রম দেখেছিলাম। এখন আমি একটু জানতে চাইবো যে আমাদের সহকর্মী সাজন বড়ুয়ার কাছে যে এখন পর্যন্ত বলা হচ্ছে যে শুধুমাত্র সমুদ্র সৈকত যদি আমি বাদ দিই, সমুদ্র সৈকত সহ যদি ধরি পানিতে ডুবে মৃত্যু কুতুবদিয়া, উখিয়া, পেকুয়া সহ যে জায়গাগুলোতে অন্তত ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিশেষ করে সমুদ্র সৈকতে আমাদের তো পর্যটনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই সৈকত, যেখানে গোসল করতে নামে। সেটি আসলে এখন কতটা নিরাপদ? আমি সমুদ্র সৈকতের কথা যদি বলি, সমুদ্র সৈকতে আপনারা যদি দেখেন ১২০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত আমাদের আছে। কিন্তু এর মধ্যে ৩টি পয়েন্টে কলাতলি, লাবণী এবং সুগন্ধা পয়েন্টে আমরা সিসেফ লাইফগার্ড কর্মী যাদেরকে বলা হয়, তাদেরকে দেখতে পাই। তাদের যে অ্যাক্টিভিটিগুলো আমরা একদম দেখতে পাই এবং তাদের অ্যাক্টিভিটির জন্য আমরা প্রশংসা করতে পারি তাদের। কেননা তারা তাদের যে কর্মকাণ্ড দেখা যায় কি কোনো মানুষ বিপদগ্রস্ত হয়েছে, পানিতে কোনো ধরনের সাহায্য চাই, তাৎক্ষণিক তারা সেক্ষেত্রে গিয়ে ওই মানুষটাকে উদ্ধার করে। কিন্তু তারা যখন ওয়াচ টাওয়ার থেকে আহ, প্রতিনিয়ত তীক্ষ্ণ নজরে তারা যারা গোসল নামে তাদেরকে দেখভাল করে, নজরে রাখে। কিন্তু আমি মনে করি শুধু ওয়াচ টাওয়ার থেকে তাদেরকে দেখভাল করলে হবে না। এর মধ্যে যারা পর্যটক আসে তাদের মধ্যে তাদেরকে জানান দিতে হবে যে আসলে সমুদ্র সৈকতে এতটুকু পানিতে যদি নামেন আপনি নিরাপদ হবেন। অনেক সময় দেখা যায় মানুষ ওয়াচ টাওয়ারে যখন সিসিএল লাইফগার্ড কর্মী থাকে তখন তাদেরকে খেয়াল না করে তারা তাদের মনের আনন্দেই সমুদ্র সৈকতে নেমে যায়। এখানে বলে রাখা ভালো যে নদীতে গোসল আর সমুদ্র গোসল কিন্তু এক না। আমরা যেটা দেখি সমুদ্রের যে পানি সেখানে রিপ কারেন্ট তৈরি হয়, নানান ধরনের যে গুপ্ত খাল বলা হয়, গুপ্তচর বলা হয়, সেখানে তৈরি হয়। সেক্ষেত্রে যখন একজন মানুষ গোসলে নামে সেখানে যায়, সে যতই সাঁতার জানুক, যদি রিপ কারেন্টে পড়ে সেখান থেকে উঠে আসা অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়ে। এইরকম যে অজানা, অনেকের ভিতর অজানা বিষয়গুলা যে জেলা প্রশাসন কিংবা বিচ প্রশাসনের পক্ষ থেকে যদি যারা পর্যটক গোসলে নামার জন্য আসে তাদেরকে যদি জানান দিতে পারে আমরা আগেভাগে, সেক্ষেত্রে আমি মনে করি এই যে সৈকতে গোসলে নেমে মানুষের যে মৃত্যু হচ্ছে এগুলো অনেকটা আসলে রোধ হবে বলে আমি আচ্ছা, আরেকটা বিষয় আমি যে এটা প্রশ্নে আসছে সেটি হচ্ছে এই যে লাইফগার্ড কর্মীরা তীক্ষ্ণ নজর রাখে তারপরেও তারা ডুবে যায়, আপনি বলছেন যে সচেতন করতে হবে আগে মাঠে না, কিন্তু লাইফগার্ড কর্মী পর্যাপ্ত কিনা? লাইফগার্ড কর্মী মূলত কাজ করে লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট এবং কলাতলি বিচ পয়েন্ট। এই ৩ পয়েন্টে যেহেতু পর্যটকরা বেশি যায় তাহলে এই ৩ পয়েন্টকে তারা কি নজরে রাখে। এখন দেখেন ইনানি বিচ পয়েন্ট, হিমছড়ি বিচ পয়েন্ট, ওখানে কিন্তু পর্যটক যাচ্ছে, ওখানে গোসল করছে। অরিত্র হাসানের কথা বলছেন, অরিত্র হাসান নিখোঁজ হয়েছে কিন্তু হিমছড়ি থেকে। তাহলে ওখানে কোনো সিএসএফ লাইফগার্ড কর্মী বলেন কিংবা অন্যান্য প্রশাসনিক কোনো দপ্তরের লোকজন ওখানে নেই, একজন নির্জন সমুদ্র সৈকত। এক্ষেত্রে আপনি বলছেন সিএসএফ লাইফগার্ড কর্মীর জনবল সংকট আছে এবং তাদের যে সরঞ্জাম সংকট, উদ্ধারের জন্য যে সরঞ্জাম, নৌযান, সব কিছুরই সংকট আছে। এবং সাজন বুড়া যেমনটি বলছেন সচেতন দরকার। এছাড়া আরও যে বিষয়টি দরকার সেটা হচ্ছে ৩ পয়েন্টে যেহেতু সৈকতে মানুষ বেশি আসে, এছাড়া অন্যান্য যে পয়েন্টগুলোতে গোসলে নামে, বিশেষ করে শৈবাল পয়েন্ট, হিমচড়ি পয়েন্ট, ওসব জায়গায় গোসলে নামতে দেওয়া যাবে না। কারণ ওখানে কোনো সিএসএফ লাইফ গার্ড কর্মী বলেন নিরাপত্তার ব্যবস্থা নাই, সে কারণে ওখানে বিচে নামতে দেওয়া যাবে না। এবং পর্যটক থেকেও সচেতন থাকতে হবে, কেননা
আহ, অনেক আমরা সিসিএফ লাইফগার্ড কর্মীরা বলছে তারা সচেতন করছে, কিন্তু পর্যটকরা মানছে না। সেহেতু পর্যটকেরও সচেতন হতে হবে। আমি এবার একটু কক্সবাজারের যে আলোচিত হত্যাকাণ্ড 2025 সালে সেই হত্যাকাণ্ডগুলোর একটু বর্ণনা দিতে চাই। যেমন আমরা তো মানে 2025 সালের 15 জানুয়ারি কক্সবাজারের একটি আবাসিক হোটেলে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিফুকে হত্যা করা হয় এবং তাকে সেই সময় তাকে হত্যা করার জন্য একজন নারীকে টুপ হিসেবে ব্যবহার করা হয়েছিল। এই হত্যাকাণ্ডের পর কক্সবাজার জুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়, বিশেষ করে সারা দেশে এটা নিয়ে আলোচনা তৈরি হয়। পরবর্তীতে বেশ কয়েকজনকে আটকও করা হয়েছিল। একই সাথে আমরা যেটি দেখতে পেয়েছি যে 24শে ফেব্রুয়ারি সেটি হচ্ছে কক্সবাজারের যে সমিতি পাড়া রয়েছে সেই সমিতি পাড়ায় বিমান বাহিনীর ঘাঁটিতে সেখানে একটি সংঘর্ষ হয়েছিল। সেই সংঘর্ষে ঘাটির পাশে একটি সংঘর্ষ হয়েছিল, সেই সংঘর্ষে শিহাব কবির নাহিদ নামে একজন নিহত হয়েছিলেন। এটি মূলত জমি অধিগ্রহণের যে বিরোধ, সেই বিরোধকে কেন্দ্র করে, এবং সেখানে তারা এলাকাবাসী বলছিলেন যে তারা কোনো অবস্থাতে সেখান থেকে উচ্ছেদ হবেন না। এরই প্রেক্ষিতে মূলত ঘটনাটি তৈরি হয়েছিল। সেই ঘটনায় শিহাব কবির নাহিদ নামে একজনের মৃত্যু হয়েছিল। এই ঘটনায় এখন পর্যন্ত মামলার অগ্রগতি নেই, এবং সেই ঘটনাটি যেরকম শুরুতে ঘটেছিল সেরকমই অবস্থায় রয়েছে, এটির কোনো অগ্রগতি নেই বলা যায়। কীভাবে বলা যায় যে টেকনাফের যে ইউনুস হত্যাকাণ্ড, সাবেক ইউপি সদস্য ইউনুস মেম্বার হত্যাকাণ্ড, তাকে মূলত নীলায় নিয়ে আসা হয়েছিল। নীলায় নিয়ে আসার পর সেখানে তাকে হত্যা করা হয়, পরের দিন তার মরদেহ উদ্ধার করা হয়েছিল। সেই ঘটনায় এখন পর্যন্ত রেজাউল করিম নামে একজনকে আটক করা হয়েছে, বাকিদের এখনও পর্যন্ত আটক করা হয়নি। এবং অন্য যেই আসামিরা আছে তারা এখন কোথায় আছে, কীভাবে আছে, সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। যদিও এখানে রাজনৈতিক একটি সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছিল, সেটি এখনও পর্যন্ত তদন্তে হয়তো সেভাবে উঠে আসবে, অথবা যে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করার একটি দাবি পরিবারের পক্ষ থেকে আছে, সেটি হয়তো সেভাবে হবে। এবং আমরা যেটি দেখতে পাই যে সবচেয়ে মর্মান্তিক ঘটনা সদরের ক্রুশকুলে, সেখানে ছেলে তার বাবাকে হত্যা করেছিল, পরবর্তীতে হত্যা করার পর বাড়ির পাশে পুঁতে রেখেছিল। সেখান থেকে পরবর্তীতে তার মরদেহ উদ্ধার করা হয়েছিল। এই ঘটনায় ছেলে এবং মা দুজনকে আটক করা হয়েছিল। পরবর্তীতে মা জামিনে বের হয়ে আসছেন, ছেলে এখনও কারাগারে রয়েছেন। এবং আমরা যেটি দেখতে পাই যে গত 14ই সেপ্টেম্বর কক্সবাজার শহরের উত্তরণ আবাসিক এলাকায় সেখানে একজন তার স্ত্রীকে দর্শন করার পরে, স্বামীকে হত্যা করার পরে স্ত্রীকে ধর্ষণ করে, এবং সেখান থেকে পরবর্তীতে অভিযুক্তকেও গ্রেপ্তার করা হয়েছিল। এবং আরেকটি সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা ছিল যে ইজি বাইক চালক মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল পাহাড়তলিতে। সেই ঘটনায় শাওনসহ জ্যাকে গ্রুপের শাওনসহ আরও বেশ কয়েকজন সন্ত্রাসীকে আটক করা হয়েছিল। এখন তারা বর্তমানে এখনও পর্যন্ত হয়তো জামিনে বের হয়নি। আরেকটি বিষয় ছিল ডাকাতি চুরিতে এবং ঈদুল আজহার গরু কিনতে যাওয়ার সময় রামুর যে গাছুয়া পাড়া রয়েছে সেখানে পারভেজ নামে একজন খুন হয়েছিলেন। এবং সবচেয়ে আলোচিত যে ঘটনাটি ছিল 2025 সালের হত্যাকাণ্ড, সেটি হচ্ছে ইনানির কামাল মেম্বার হত্যাকাণ্ড। সেই হত্যাকাণ্ডের পর এখনও পর্যন্ত হত্যাকাণ্ডের আসলে কোনো ধরনের হত্যাকাণ্ডের পর মামলার এখনও পর্যন্ত কোনো সেভাবে অগ্রগতি হয়নি, এবং আসামিরা এখনও পর্যন্ত ধরা পড়েনি। তবে এই ঘটনায় সবচেয়ে বেশি মর্মান্তিক বিষয় সেটি হচ্ছে একই কায়দায় তার পরিবারের আরও দুইজনকে 2019 সালে আরও দুইজনকে কামাল মেম্বার আর দুই ভাইকে হত্যা করা হয়েছিল। বর্তমানে কামাল মেম্বারের যে মা, তিনি আকুতি জানিয়ে আসছেন যে তার তিন ছেলেকে হত্যা করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত একটা ছেলের হত্যাকাণ্ডেরও তিনি বিচার পাননি। আমি একটু শুরুতেই সাকিবের কাছে একটু জানতে চাই যে সমিতি পাড়ার যে ঘটনা, সেখানে আমরা যেটি দেখতে পাই যে কিছুদিন আগেও তারা আন্দোলন করেছিলেন, কয়েকটি মানববন্ধন করেছিলেন, তাদেরকে অবৈধভাবে সেখান থেকে উচ্ছেদ করা হচ্ছে। এই ঘটনাটি বর্তমানে কোথায় গিয়ে ঠেকেছে? আমরা বেশ কয়েকবার ওখানকার মানুষ, সমিতিপাড়া কুতুবদিয়া পাড়ার মানুষের সাথে কথা বলেছি, তারা এখনও উচ্ছেদ আতঙ্কে। তারা বারবার প্রায় সময় আমরা দেখি তারা যতটুকু সম্ভব জনবল নিয়ে আন্দোলনে নেমে পড়ে। তারা যে উচ্ছেদ আতঙ্কে তারা যেটি দাবি করছেন তাদেরকে অবৈধভাবে উচ্ছেদ করা হচ্ছে। এবং এই উচ্ছেদের বিষয় নিয়ে আন্দোলনকে কেন্দ্র করে বিমান বাহিনীর সাথে একটি সংঘর্ষ বাধে, সেখানে শিহাব কবির নাহিদ নিহত হয়েছেন। কিন্তু সেই আতঙ্ক এখনো পর্যন্ত আছে, এখনো তারা আন্দোলন এখন চালিয়ে যাচ্ছে। কিছুদিন পর তারা আন্দোলনে নামে, মিটিং করে। সাজন, যে কামাল মেম্বার যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডে আসলে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়েছে কিনা, বা মামলার এখন অগ্রগতি কি? কামাল মেম্বার যে হত্যাকাণ্ড, এটি সবচেয়ে
একজন মায়ের হৃদয় বিদারক একটি ঘটনা এবং তার কাছে এটি সবচেয়ে একটি বড় ট্র্যাজেডি। কেননা আমরা যেটা জানি কামাল মেম্বারের যে মা, তিনি এর আগে ২ টি সন্তান তিনি হারিয়েছেন। এরপর তার যে সন্তান কামালকে তিনি একজন জনপ্রতিনিধি ছিলেন। কক্সবাজার উখিয়ার যে জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মনখালী গ্রামের তিনি বাসিন্দা এবং তিনি মূলত রাতে নিখোঁজ হয়েছিলেন ৭ জুলাই এবং ৮ জুলাই তার মরদেহটি প্রায় ১৩ ঘন্টা পর পাওয়া যায় এবং এই যে তার হত্যার পর তাকে যে আসলে ছুরিকাঘাতও কিন্তু করা হয়েছিল বিভিন্ন অংশে আর তার যে আঘাতের চিহ্ন আমরা সেটি দেখেছি। সব মিলিয়ে আসলে এটা বলা যাচ্ছে যে একজন মা যখন পরপর ৩ টা ছেলে হারায়, তখন তার মধ্যে আসলে যে আ যে ট্র্যাজেডি আসলে তার যে মন ক্ষত-বিক্ষত হয়ে যায়, আমরা সেটাই দেখি এবং এরপরও আমরা যেটা দেখি কামাল মেম্বারকে হত্যার পর তার পরিবার পক্ষ থেকে যে মামলা করা হয়, সে মামলায় যাদেরকে আসামি করা হয়েছে তাদের আত্মীয়স্বজন কিন্তু সেখানে রয়েছে। আমরা যখন দেখেছি সেখান থেকে কয়েকজন আসামি তারা একদম তাদেরকে নিজেদের নির্দোষ দাবি করেছিল এমনকি যে কোরআন শরীফ হাতে নিয়ে লাইভে পর্যন্ত এসে তারা বলেছিল তারা নির্দোষ। তবে ঘটনা এখনো এই মামলায় তদন্তাধীন রয়েছে এবং এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি কোনো ধরনের আসামি এখানে গ্রেপ্তার হয়নি। তবে আমরা পুলিশের সাথে কথা বলছিলাম এবং তাদের পরিবারের সাথে কথা বলছিলাম। তারা বলছে কেউ যদি নির্দোষ হয়ে থাকে এখানে, সেটাই আদালতের মাধ্যমে প্রমাণ করতে হবে এবং কামাল মেম্বারের পরিবারের পক্ষ থেকেও সেটি বলেছে। আমরা এতটুকু জানি। ধন্যবাদ সাকিব এবং সাজন। আমরা আসলে ২০২৫ সালের বড় একটা অংশ জুড়ে যেটি দেখতে পেয়েছি, প্রায় সময় নদীতে, খালে অথবা ডোবার মধ্যে প্রায় সময় অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অনেক সময় রাবার বাগানে পিচমোড়া অবস্থায় সেখান থেকেও অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে যদিও তাদের পরিচয় শনাক্ত হয়েছিল, কিন্তু একটা মৃত্যুরও এখনও পর্যন্ত কারণ উদ্ঘাটন করা হয়নি, যেটি আসলে সবচেয়ে বেশি উদ্বেগজনক। যদিও পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য যে ইউনিটগুলো রয়েছে, র্যাব সহ, তারা হয়তো কাজ করছে, কিন্তু এখনও পর্যন্ত অজ্ঞাত মরদেহ কেন পাওয়া যায়, পরবর্তীতে তাদের পরিচয় শনাক্ত হওয়ার পরেও মৃত্যুর কারণ কেন অজ্ঞাত থেকে যায়, সেটি নিয়ে বড় একটি প্রশ্ন এখন মানুষের মনে মনে, এবং সে কারণে নিরাপত্তা সংখ্যাও তৈরি হয়েছে। আমরা আশা করব ২০২৬ সালে সেই নিরাপত্তা সংখ্যা কাটিয়ে সুন্দর এবং শান্তিপূর্ণ একটি কক্সবাজার গড়ে উঠবে। ধন্যবাদ সবাইকে।